ওকে, সবাই আমাকে একটু জানাবা যে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। ঠিক আছে, সবাই জানাবা আমাকে একটু যে স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। হ্যালো স্টুডেন্টস, সবাইকে শুভ সকাল। সবাই আশা করি ভালো আছো। সবাই আমাকে কাইন্ডলি একটু জানাবা যে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। ঠিক আছে, সবাই দ্রুত কমেন্ট করে জানাও যে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। ওকে, সবাই দ্রুত কমেন্ট করে জানাবা আমাকে যে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। ওকে, ওকে, সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাও আমাকে আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা, আমার সাউন্ড ক্লিয়ার কিনা, বা শুনতে কোনো প্রবলেম আছে কিনা আমাকে একটু জানাও দ্রুত। ওকে, আমাকে একটু দ্রুত জানাও। আজকে আমরা এখান থেকে শুরু করব। ওকে, সবাই আমাকে একটু দ্রুত জানাও যে আমার স্ক্রিন ক্লিয়ার কিনা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা। ওকে, আচ্ছা, আমার স্ক্রিনটা ক্লিয়ার কিনা একটু ক্লিয়ার করে জানাও আমাকে। আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, আমার ক্লাসটা দেখা যাচ্ছে কিনা আমাকে একটু জানাবা। আমার ভয়েস ক্লিয়ার কিনা, আমার সাউন্ড ক্লিয়ার কিনা, আমার স্ক্রিন ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবা। আমাকে এই স্ক্রিনটা ক্লিয়ার কিনা জানাবা। ওকে, আমার স্ক্রিনটা ক্লিয়ার কিনা আমাকে জানাবা। আমার স্ক্রিনটা ক্লিয়ার কিনা, আমার সাউন্ড শোনা যাচ্ছে কিনা আমাকে জানাবা। ঠিক আছে, এই তো। আচ্ছা, এবার আসতেছে কমেন্ট। ওকে, সবাইকে গুড মর্নিং। আমার সাউন্ড ক্লিয়ার কিনা, সবাই একটু কমেন্ট করো আমার সাউন্ড ক্লিয়ার কিনা। ওকে, সবাই একটু ক্লিয়ার করো আমাকে যে আমার সাউন্ড ক্লিয়ার কিনা। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে একটু সাউন্ড হচ্ছে। আচ্ছা, এবার দেখো ব্যাকগ্রাউন্ডে কোনো সাউন্ড আছে কিনা। সবাই আমাকে একটু বলো যে আমার সাউন্ড ক্লিয়ার কিনা। আচ্ছা, সাউন্ড এক্সট্রা আসতেছে। আচ্ছা, সাউন্ড এবার দেখো ক্লিয়ার কিনা। ওকে, একজন বলছে ক্লিয়ার। জি ভাইয়া। আচ্ছা, এক্সট্রা সাউন্ড এখন গিয়েছে কিনা এখন বলো যে এক্সট্রা কোনো সাউন্ড আছে কিনা। হ্যাঁ শান্ত, আমি দেখছি, ওই ফ্যানটা অফ করে দিয়েছি। দেখো এবার সাউন্ডটা দেখো ক্লিয়ার কিনা। আচ্ছা, চলো আমরা তাহলে শুরু করি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে সাউন্ড আর হচ্ছে না। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা চলো শুরু করি।
ওকে, ব্যাকগ্রাউন্ডে সাউন্ড বেশি, ব্যাকগ্রাউন্ডে এখন সাউন্ড হচ্ছে? এখন সাউন্ডের কথা নেই, হ্যাঁ ঠিক আছে নেই। ওকে চলো শুরু করি। তা দেখো আগের দিন আমরা কি পড়ছিলাম মনে আছে? চলো আগের দিন একটু করে আসি, রিভিউ করে আসি। এই যে আমাদের ছিল আগের দিন সমান ভেক্টর, বিপরীত ভেক্টর। ওকে, তো সমান ভেক্টর এবং বিপরীত ভেক্টরের মধ্যে আমরা কিছু বৈশিষ্ট্য পড়ছিলাম যার ফলে আমাদের কিছু ডিফাইন করতে আমাদের সুবিধা হয়। ঠিক আছে, চলো এরপর ছিল আমাদের সদৃশ ভেক্টর এবং বিসদৃশ ভেক্টর। ঠিক আছে, এই সদৃশ এবং বিসদৃশ ভেক্টর আমরা পরবর্তীতে আরো শিখবো, আমাদের সামনে আছে, শিখতে হবে এখন। তো আমরা এইটার উপর বেস করে একটা কোশ্চেনের উত্তর দিব এখন। হ্যাঁ, আচ্ছা প্রত্যেকেই সবাই নিজেদের টাইম লাইনে ক্লাসটা শেয়ার করে দাও, ক্লাসটা নিজেদের টাইম লাইনে শেয়ার করে দাও, নিজেদের বন্ধু বান্ধবদের মেনশন দাও যাতে সবাই ক্লাস লাইভে জয়েন করে। আগের দিন তোমাদের বঙ্কিম ভাইয়াকে বলছিলাম যে বঙ্কিম ভাই ক্লাসটা রাখেন, কিন্তু আজকে যদি ক্লাসের রেসপন্স কম পাই তাহলে কিন্তু ক্লাস ডিলিট করে দেবে বঙ্কিম ভাই। ঠিক আছে, তো এখন ক্লাসে যদি রেসপন্স কম পাই তাহলে কিন্তু বঙ্কিম ভাই ক্লাস ডিলিট করে দেবে। তো সবাই টাইম লাইনে নিজেদের টাইম লাইনে ক্লাসটা শেয়ার করে দাও এবং দ্রুত আমাদের সাথে ফ্রেন্ডদের নিয়ে যুক্ত হয়ে যাও। ঠিক আছে, ওকে, তো চলো শুরু করি। ওকে, এই যে ভেক্টরটা আমরা এখন কিছু ভেক্টর চিহ্নিত করব। ঠিক আছে, ওকে, ভেক্টর চিহ্নিতকরণের ভিতর দেখো আমি এখানে কিছু ভেক্টর আগে থেকে ছবি আকারে রাখছি। কি কি ভেক্টর ছবি আকারে রাখছি? চারটা ভেক্টর। ওকে, চারটে ভেক্টরের ভিতর আমাকে এই ধরো আমি এখানে দিলাম, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, আর এটা হচ্ছে ডি। ওকে, সবাই এক নাম্বার থেকে আমি এইখানে বলে দিচ্ছি। আচ্ছা, মডুলাস অফ এ ইজ ইকুয়াল টু মডুলাস অফ সি, আমি এটা বলে দিচ্ছি। ঠিক আছে, ওকে, তাহলে সবাই দ্রুত কমেন্ট করো। এক নাম্বার, এ ও সি এর সম্পর্ক, এ ও সি এর সম্পর্ক কি হবে? দুই নাম্বার, এ বি ও ডি এর সম্পর্ক। ওকে, তিন নাম্বার হচ্ছে বি ও সি এর সম্পর্ক, and finally সি ও ডি এর সম্পর্ক। ওকে, প্রত্যেকে রোমান 1 2 3 4 দিয়ে কমেন্ট করো আমাকে, প্রত্যেকে রোমান 1 2 3 4 দিয়ে আমাকে কমেন্ট করো। এক নাম্বার কি হবে, দুই নাম্বার কি হবে, তিন নাম্বার কি হবে, চার নাম্বার কি হবে। আমি কিন্তু এই যে এখানে কিন্তু একটা শর্ত দিয়ে দিয়েছি পাশে, সবাই কিন্তু এটা খেয়াল রেখো, ছবিও দিয়ে দিয়েছি পাশে, শর্তও দিয়ে দিয়েছি। সো এবার আমাকে বলো যে এই 1 2 3 4 এই সম্পর্কগুলো কিভাবে প্রকাশ করতে পারি আমরা আগের দিনের জ্ঞানের ভিত্তি করে। ঠিক আছে, সবাই দ্রুত কমেন্ট করো। আচ্ছা, সবাই দ্রুত কমেন্ট করো। সবাই দ্রুত কমেন্ট করতে থাকো। আচ্ছা, এই যে কমেন্ট আসতেছে, একজন লিখছে 1 নাম্বার নেগেটিভ ভেক্টর। আচ্ছা, লিখছে সদৃশ ও বিপরীত। 3 নাম্বার বিসদৃশ ভেক্টর। ওকে, বিপরীত ও বিসদৃশ। ওকে, একদম আমরা উত্তর পাওয়া শুরু করছি অলরেডি, ঠিকই বলছো সবাই। আমি এখানে একটু অন্য কালিতে লিখি যাতে বুঝতে সুবিধা হয়। দেখো 1 নাম্বার ভেক্টরকে তাহলে আমরা বলতে পারি এরা হচ্ছে
বিপরীত, আবার হবে কি এরা বিসদৃশ। ওকে, 1 নম্বর ভেক্টরকে আমরা এটা বলতে পারি। ওকে, এবার আসো 2 নাম্বার। 2 নাম্বার ভেক্টরকে কি বলা যায়? এ বি ও ডি এর মধ্যে সম্পর্ক। আচ্ছা, 2 নাম্বার কমেন্ট করো সবাই, 2 নাম্বার কি হবে? ওকে, 2 নাম্বার ভেক্টরটাকে বলা যায় সদৃশ ভেক্টর, সদৃশ। ঠিক আছে, এবার আসো বি এবং সি, সবাই কমেন্ট করো দ্রুত। 3 নাম্বার অপশন কি হবে? দ্রুত, অপশন 3, রোমান 3 কি হবে? কমেন্ট করো। ওকে, কমেন্ট করো। রোমান 3 কই? রোমান 3 কমেন্ট করো। হ্যাঁ, রোমান 3 হলো বিসদৃশ। আচ্ছা, 2 নাম্বার হলো সমান ও সদৃশ। আচ্ছা, অনেকে বলছো 2 নাম্বার সমান ও সদৃশ। সমান হবে কেন? আমি কি কোনো মান বলে দিয়েছি এখানে যে এ বি আর ডি মান সমান? আমি কি বলেছি? তাহলে কি এখানে সমান হবে? 2 নাম্বারটা শুধু সদৃশ ভেক্টর হবে, 3 নাম্বারটা হবে বিসদৃশ ভেক্টর। ঠিক আছে, এইটাকেও বলা যায় বিসদৃশ ভেক্টর। ওকে, 4 নাম্বারটা কি হবে? দ্রুত কমেন্ট করো সবাই, 4 নাম্বারটা কি হবে? ওকে, দ্রুত কমেন্ট করো, 4 নাম্বারটা কি হবে? 4 নাম্বারটা কি হবে বলো, আমি লিখে দিচ্ছি, যাও, তোমরা বলবা না। 4 নাম্বারটাও হবে বিসদৃশ ভেক্টর। ঠিক আছে, একদম বলতেছে। ওকে, তাহলে আমরা দেখো প্রথম থেকে সদৃশ এবং বিসদৃশ ভেক্টরের উপর যে কনসেপ্টগুলো শিখছি সেটার উপর ডিপেন্ড করে আজকে আমাদের এই প্রথম পড়াশোনা শুরু। ঠিক আছে, ওকে, তাহলে সবাই বলো এটুকু, এই স্লাইডটা বুঝতে পারছো কিনা? তাহলে আমরা নেক্সট স্লাইডে যাবো, আজকে নতুন পড়াশোনাতে যাবো। এটা হচ্ছে আগের দিনের পড়ার একটু সামান্য রিভিউ করলাম। ঠিক আছে, সবাই বলো যে এইটুকু বুঝতে পারছো কিনা। সবাই আমাকে একটু কমেন্ট করে জানাও যে এইটুকু বুঝতে পারছো কিনা। ওকে, সবাই আমাকে একটু কমেন্ট করে জানাও যে এখানে সবাই এটা বুঝতে পারছো কিনা। ঠিক আছে, হ্যাঁ, সামিয়া ইসলাম, ঠিক আছে। ওকে, সবাই বুঝতে পারছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে চলো আমরা পরের স্লাইডে যাই। ওকে, চলো পরে গুরুত্বপূর্ণ কয়েকটি সংজ্ঞা দেখো। সমান্তরাল ভেক্টর। সমান্তরাল ভেক্টরটা কি? দুই বা ততোধিক ভেক্টর একই রেখায় বা পরস্পরের সমান্তরালে অবস্থান করলে। তার মানে কি, আমরা সমান্তরাল ভেক্টর বলতে বুঝতেছি যে এইখানে ধরো এই হচ্ছে একটা ভেক্টর এ আর এই হচ্ছে একটা ভেক্টর বি। এখানে এদের মান প্রধান নয়, মান প্রধান নয় বা মুখ্য নয়। ওকে, মান প্রধান নয় বা মুখ্য নয়। আমরা বলতে পারি দেখো এ এবং বি দুইটা ভেক্টর, বলেছে দুটো ভেক্টর একই রেখায়, এই যে একই রেখায় পরস্পরের সমান্তরালে ক্রিয়া করলে। ওকে, পরস্পরের সমান্তরালে যদি ক্রিয়া করে, দেখো এই যে পরস্পরের সমান্তরালে এরা ক্রিয়া করতেছে। ঠিক আছে, এরা কি কখনোই গিয়ে কিছু সময় পর মিলিত হচ্ছে? হচ্ছে না। তাহলে কি বলা যায় যে এরা হচ্ছে এ ও বি পরস্পর সমান্তরাল ভেক্টর। ওকে, দেখো এটুকু বুঝতে পারছো কিনা? তাহলে আমরা বলতে পারি এখানে এ এবং বি হচ্ছে পরস্পর সমান্তরাল ভেক্টর। ওকে, এ এবং বি তাহলে কি হবে? পরস্পর সমান্তরাল ভেক্টর। ওকে, এটুকু বুঝতে পারছো সবাই? ওকে, সমান্তরাল ভেক্টরের একটা সুন্দর ইংলিশ আছে। সমান্তরাল ভেক্টরের একটা সুন্দর ইংলিশ আছে, সেটা হচ্ছে কো লিনিয়ার ভেক্টর।
ওকে, সমান্তরাল ভেক্টরের একটা সুন্দর ইংলিশ আছে, সেটা হচ্ছে কোলিনিয়ার ভেক্টর। ওকে, আমরা এইটুকু পর্যন্ত বুঝতে পারছি কি না? এটুকু সবাই কমেন্ট করো দ্রুত। এটা হচ্ছে আমাদের সমান্তরাল ভেক্টর। এবং লাস্টে দেখো তোমাদের জন্য একটা প্রশ্ন দেওয়া আছে, তোমাদের জন্য লাস্টে একটা প্রশ্ন দেওয়া আছে। কি প্রশ্ন? সেটা হচ্ছে একটা অনুধাবন প্রশ্ন। সবাই আমাকে কমেন্ট করো যে এটুকু বুঝতে পারছো কিনা, সমান্তরাল ভেক্টর বুঝতে পারছো কিনা। ওকে, সমান্তরাল ভেক্টরের পর এই যে প্রশ্নটা, এটাও আমাকে লিখে দেখাবা, ঠিক আছে? এটা হচ্ছে অনুধাবন। ওকে, এই তো বুঝতে পারছে সবাই। ওকে, চলো তাহলে এই প্রশ্নটা অনুধাবন সবাই আমাকে লিখে পাঠাবা। ওকে, সবাই এটা স্ক্রিনশট নিয়ে নাও, যদিও আমি লেকচার স্লাইড পরে দিয়ে দিব, তারপরেও লেকচার সবাই স্ক্রিনশট নিয়ে নাও, সবাই আমাকে পরে লিখে পাঠাবা, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেনে যাই। ওকে, এরপর আসো সমতলীয় ভেক্টর। আচ্ছা, সমতলীয় ভেক্টর কি বোঝা যায় বলো তো? নামের ভিতরেই আছে, এরা সমতল বা একই তলের উপর ক্রিয়া করবে। তার মানে কি, ধরো এই ধরো আমাদের একটা তল, এই 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 হচ্ছে কি আমাদের একটা গ্রিন তল, ঠিক আছে? তারপর ধরো এই হচ্ছে আমাদের একটা গ্রিন তল, আর এই ধরো হচ্ছে আমাদের একটা রেড তল। ঠিক আছে, চলো এই হচ্ছে কি, তাহলে আমাদের এটা একটা রেড তল, আর এরপর নিচেরটা হচ্ছে গ্রিন তল। এবার দেখো আবার এই এই হচ্ছে আমাদের রেড তল, ইরেজার দিয়ে, ওকে, এই হচ্ছে আমাদের একটা গ্রিন তল। ওকে, আর এরপর আসো আমরা বলতে পারি এখান থেকে একটা, ধরো আমাদের একটা পার্পল তল আছে, এই 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 হচ্ছে আমাদের পার্পল তল। তাহলে তল কি বোঝা গেছে জিনিসটা? আমরা বলতে পারি দেখো, এই যে আমি তিনটা তল মার্ক করতেছি, এই হচ্ছে আমাদের পার্পল তল, আর এই হচ্ছে আমাদের রেড তল, এই যে দেখছো, এটা হচ্ছে আমাদের কি রেড তল, আর এইটা হচ্ছে কি আমাদের জন্য গ্রিন তল, এই যে এই হচ্ছে আমাদের গ্রিন তল, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি কি, এখানে তিনটা তল ক্রিয়া করছে, তিনটা তল হলে তাহলে এইখানে প্রথমে তাহলে এটা কি লেখা যাবে? এটা হচ্ছে একক তল। ওকে, এইটাকে বলা যাবে দ্বিতল। দ্বিতল মানে কি, দুটো তল আছে এখানে। আর এইটাকে বলা যাবে ত্রিতল। ওকে, এটা বোঝা গেছে কিনা সবাই কমেন্ট করো একটু। তাহলে এই একক তলকে আমরা যদি ডাইমেনশন আকারে লিখি, তাহলে এটাকে লেখা যাবে 1D। এই ডি ইকুয়াল ডাইমেনশন, ডাইমেনশন। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের একটা 1D স্ট্রাকচার, এটা হচ্ছে একটা 2D স্ট্রাকচার, আর এটা হচ্ছে আমাদের একটা 3D স্ট্রাকচার। ওকে, এটুকু বোঝা গেছে কিনা সবাই কমেন্ট করো। ঠিক আছে, এটুকু বোঝা গেছে কিনা সবাই কমেন্ট করো। এটুকু বোঝা গেছে কিনা সবাই কমেন্ট করো। ওকে, দেখো এটুকু বুঝছো কিনা কমেন্ট করো সবাই। ঠিক আছে, ওকে, বুঝতে পারছি দাদা, বুঝতে পারছি। ওকে, এখন চলো, তোমাকে আমাদের বলছে সমতলীয় ভেক্টর। সমতলীয় ভেক্টরটা মানে কি? তার মানে
হয় তোমাকে এই ভেক্টরটা অবশ্যই এই গ্রিন তলে অবস্থান করবে, না হয় রেড তলে সব ভেক্টর অবস্থান করবে। বোঝা গেছে? ধরো আমি যদি এখানে এবার কিছু ভেক্টর ব্লু কালিতে মার্ক, ব্লু না ব্ল্যাক কালিতে মার্ক করি, দাঁড়াও, এই এই হচ্ছে কিছু ভেক্টর, ঠিক আছে? ধরো আমি এবার এই ছবিটাকে একটু সুন্দর করে আঁকাই, এই এই এই, ঠিক আছে? এইটা ধরো আমাদের সেই রেড তল, এইটা হচ্ছে গ্রিন তল, আর এইটা হচ্ছে সেই পার্পল তল। ওকে, এখন আসো, যদি আমরা এই রেড তলে কিছু ভেক্টর আঁকাই, এই ভেক্টর, এই ভেক্টর, এই ভেক্টর, আচ্ছা রেড কালারটা রেড কালার দিয়ে আঁকাই, রেড তলেরটা রেড কালার দিয়ে আঁকাই। ধরো এই হচ্ছে ভেক্টর, এই হচ্ছে ভেক্টর, এই হচ্ছে ভেক্টর, এই হচ্ছে ভেক্টর, এই হচ্ছে ভেক্টর। ওকে, দেখো রেড তলে আমি কিছু ভেক্টর আঁকিয়েছি, তা আমরা বলতে পারি কি তাহলে এই রেড তলের যে ভেক্টরগুলো তারা কি পরস্পর সমতলীয়? কারণ কি তারা সব একই তলে অবস্থান করতেছে। এই কালার দেখেই আমরা বুঝতে পারতেছি, বা কালার ছাড়াও আমরা বুঝতেছি যে এখানে সবাই একই তলে অবস্থান করতেছে। ওকে, আচ্ছা এরপর আসো নেক্সট, আমি গ্রিন কালি দিয়ে কিছু ভেক্টর আঁকাই। ওকে ওকে, গ্রিন কালিতে দেখো এই হচ্ছে গ্রিন ভেক্টর, গ্রিন ভেক্টর, গ্রিন ভেক্টর, গ্রিন, এই যে গ্রিন, এই যে গ্রিন, এই যে গ্রিন। ওকে, তাহলে গ্রিন ভেক্টর আমি যেগুলো আঁকিয়েছি এগুলোকে কি বলা যাবে তাহলে? গ্রিন ভেক্টরের সাপেক্ষে সমতলীয়। আর ধরো আমি যদি এখানে পার্পল কালারের কিছু ভেক্টর আঁকাই, এই এই এই, তাহলে এই পার্পল কালারের ভেক্টরগুলো কি পরস্পর সমতলীয়? কিন্তু এই রেড আর গ্রিন পরস্পর কি সমতলীয় হবে? রেড আর গ্রিন কি আলাদা তলে রয়েছে না? দেখো তো, এই রেড আর গ্রিন এটা পরস্পর আলাদা তলে রয়েছে, তাই আমরা বলতে পারি রেড, এই গ্রিন, এটা হচ্ছে অসমতলীয়, অসমতলীয়। আর রেড, রেড এটা হচ্ছে সমতলীয়। ওকে, এটুকু বোঝা গেছে সবাই? এটা কমেন্ট করো, সবাই কমেন্ট করো যে দেখো তো রেড গ্রিন এটা হচ্ছে অসমতলীয়, এবং রেড রেড এটা হচ্ছে সমতলীয়। তাহলে তল কি, এবং সেখান থেকে আমাদের কি করে এই ভেক্টরের ডাইমেনশনটা আসে, এটা কি বোঝা গেছে? সবাই বুঝতে পারছো? বুঝলে কমেন্ট করো সবাই। ওকে, সবাই বুঝলে কমেন্ট করো। যদি এইটুকু বুঝে থাকো সবাই দ্রুত কমেন্ট করো, ওকে লিখো, ওকে লিখো, সবাই দ্রুত কমেন্ট করো। আচ্ছা, বুঝতে পারছেন। ওকে, সমপ্রারম্ভিক ভেক্টর। এরপরের টপিক আসো, সমপ্রারম্ভিক ভেক্টর। সমপ্রারম্ভিক ভেক্টর মানে কি? কোনো ভেক্টর যদি আমরা বলি, ধরো এই হচ্ছে আমাদের একটা পার্পল পয়েন্ট, এই পয়েন্ট থেকে আমাদের একটা ভেক্টর, এটা হচ্ছে এ, চলা শুরু করছে, তাহলে আমাদের এইটা হচ্ছে কি এই ভেক্টরের জন্য পাদবিন্দু হবে। ওকে, তাহলে এই ভেক্টরের পাদবিন্দু কোনটা? এই পার্পল পয়েন্ট। এখন আসো, ধরো এখান থেকে এই একটা ভেক্টর চলা শুরু করছে, এটা হচ্ছে বি, এখান থেকে এই একটা চলা শুরু করছে, এটা হচ্ছে সি, এইখান থেকে এই একটা ডি, বা ধরো এখান থেকে এই একটা ই। এই যে পাঁচটা ভেক্টর আমি এখানে আঁকিয়েছি, দেখো তো এটা প্রত্যেকেরই স্টার্টিং পয়েন্ট সেম না? দেখো প্রত্যেকটা ভেক্টরের যদি স্টার্টিং পয়েন্ট সেম হয় তাহলে আমরা তাকে বলি সমপ্রারম্ভিক। মানে কি সবার প্রারম্ভ সমান। ওকে, সমপ্রারম্ভিক ভেক্টর। তাহলে সমপ্রারম্ভিক ভেক্টরটা কি? আমাদের যাদের স্টার্টিং পয়েন্টটা সেম হবে তাদের বলবো কি আমরা সমপ্রারম্ভিক ভেক্টর। ওকে, এখন আসো আমি আরেকটা কালি দিয়ে এই পাশে আঁকাই, ধরো রেড। এই ধরো আমাদের এইটা একটা রেড পয়েন্ট, এই রেড পয়েন্ট থেকে আমাদের একটা ভেক্টর চলা শুরু করছে এদিকে পি, এই ভেক্টরটা এটাকে চলা শুরু করছে কিউ, ঠিক আছে? এই ভেক্টরটাও চলা শুরু করছে আর,
এই ভেক্টরটা চলো শুরু করছে এস, তাহলে এইটা আমাদের এই ভেক্টরের জন্য কি হবে, পাদবিন্দু। বোঝা গেছে? হ্যাঁ, অবশ্যই রেড আর পার্পল অসমতলীয়। যেহেতু কালার দিয়ে বোঝালাম, তার মানে কি কোনো কালারই কোনো কালারের সাথে সমতলীয় না। আচ্ছা, একজন লিখছে রেড রেড, বুঝলাম না। আচ্ছা, রেড রেড বলতে বোঝাইছি, ধরো, ভালো কথা বলছো। দেখো, এখানে লিখছি রেড আর রেড। এই রেডের জন্য একটা ভেক্টর নাও, এই ভেক্টর, এই যে ধরো এই ভেক্টরটা নিয়েছি আমরা, আর ধরো এই ভেক্টরটা নাও, এই ভেক্টরটা। তাহলে এই রেড আর এই রেড এরা একই তলে অবস্থান করতেছে না? তাহলে একই তলে যদি অবস্থান করে, তাহলে আমরা বলতে পারি কি তারা হচ্ছে সমতলীয়। এই জন্য আমি লিখেছি রেড রেড, এটা হচ্ছে সমতলীয় ভেক্টর। বোঝা গেছে? সবাই দ্রুত কমেন্ট করো, এটুকু বোঝা গেছে কিনা। ওকে, হ্যাঁ ভাইয়া, রেড আর পার্পল তো অসমতলীয়, হ্যাঁ ঠিক আছে। রেড আর পার্পল হচ্ছে অসমতলীয়, ঠিক বলছো। রেড পার্পল গ্রিন এখানে কোনোটাই কারোর সাথে সমতলীয় নয়। বোঝা গেছে? ওকে, তাহলে চলো আমরা পরেরটায় যাই। দেখো, সমতলীয় ভেক্টর যেটা বোঝাচ্ছিলাম, সমপ্রারম্ভিক, তাহলে এইখানে এই ভেক্টরটার পাদবিন্দু কি এটা? তাহলে আমরা এই রেডকেও বলতে পারি সমপ্রারম্ভিক। সমপ্রারম্ভিক, ওকে, সমপ্রারম্ভিক। কিন্তু কিন্তু এই রেড আর গ্রিন, সরি রেড আর পার্পল, এরা কি সমপ্রারম্ভিক হবে? ওকে, রেড আর পার্পল, দেখো এখানে আমি লিখি এ ও বি সমপ্রারম্ভিক। ওকে, আমাদের এস ও পি এরাও সমপ্রারম্ভিক। প্রারম্ভিক, কিন্তু এখানে এই এ অ্যান্ড পি এরা কি সমপ্রারম্ভিক হবে? হবে না, তাহলে এদেরকে বলা হবে অসমপ্রারম্ভিক। ওকে, এদেরকে বলা হবে কি অসমপ্রারম্ভিক। বোঝা গেছে এটুকু? ওকে, তাহলে সমপ্রারম্ভিক এবং অসমপ্রারম্ভিক ভেক্টর কি বোঝা গেছে? যদি বুঝে থাকো তাহলে সবাই দ্রুত কমেন্ট করো। যদি বুঝে থাকো তাহলে সবাই দ্রুত কমেন্ট করো। যদি একটু বোঝা গিয়ে থাকে তাহলে সবাই দ্রুত কমেন্ট করো। ওকে, যদি এইটুকু বোঝা গিয়ে থাকে সবাই দ্রুত কমেন্ট করো। এই মানুষজন লেখছে না স্যার, এই না মানে কি বোঝা যায়নি? মানুষজন লেখছে না স্যার, এই না মানে কি বোঝা যায়নি? দ্রুত কমেন্ট করো, ওকে ওকে কি না কমেন্ট করো দ্রুত। ঠিক আছে, সবাই দ্রুত কমেন্ট করো, ওকে কি না। আরেকবার বুঝান। আচ্ছা, আরেকবার দেখো, এখানে সমপ্রারম্ভিক কথাটার অর্থ হচ্ছে যে সকল ভেক্টরের শুরুর বিন্দু, এই যে দেখো কমেন্ট আছে, শুরুর বিন্দু অর্থাৎ পাদবিন্দু একই। পাদবিন্দু একই মানে কি, যাদের স্টার্টিং সেম। এখন এইখানে যে পার্পল কালারে আমি ভেক্টরগুলো আঁকছি, এই পার্পল কালারের ভেক্টরগুলোর স্টার্টিং পয়েন্ট কি, ওই পার্পল পয়েন্ট। ঠিক আছে, যেটার স্টার্টিং গিয়েছে কে কে, এ বি সি ডি ই। আবার এখানে আমি যে পি কিউ আর এস এই ভেক্টরগুলো আঁকছি, এইটার স্টার্টিং পয়েন্টকে এই লাল পয়েন্ট, রেড পয়েন্ট। সো আমরা বলতে পারি এই রেড পয়েন্টগুলোর জন্য, রেড পয়েন্ট এটা সমপ্রারম্ভিক। রেড পয়েন্টগুলোর জন্য পি কিউ আর এস এরা সমপ্রারম্ভিক। আবার পার্পল পয়েন্টের জন্য এ বি সি ডি ই এরা সমপ্রারম্ভিক। কিন্তু আমি যদি এ আর পি এদেরকে আলাদা কল্পনা করি, তাহলে কি এরা সমপ্রারম্ভিক? এরা কি একই বিন্দু থেকে স্টার্ট হয়েছে? তাই বলো, যদি একই বিন্দু থেকে স্টার্ট না হয়ে থাকে তার মানে কি এরা অসমপ্রারম্ভিক। বোঝা গেছে? এবার কমেন্ট করো, সবাই বুঝতে পারছো কিনা। সবাই কমেন্ট করো এবার, বুঝতে পারছো কিনা। ঠিক আছে, ওকে, সবাই কমেন্ট করো। চলো আমরা পরের স্লাইডে যাই।
ওকে, আচ্ছা, মজার জিনিস। ওকে, দেখো, শূন্য বা নাল ভেক্টর, আমরা এতক্ষণ ধরে যে ভেক্টরগুলো পড়ছি তাদের প্রত্যেকেরই দুটো জিনিস আছে। ভেক্টর মানেই আমরা বলছি, ভেক্টর মানেই তার দুটো জিনিস থাকবে। ভেক্টর মানেই তার দুটো জিনিস থাকবে, এক হচ্ছে মান আর হচ্ছে দিক। ঠিক আছে, কিন্তু এই শূন্য ভেক্টরে শুধু দিকই আছে, কোনো মান নেই। দেখো এখানে লিখে দিয়েছি মান হচ্ছে শূন্য। ওকে, তাহলে শূন্য ভেক্টরের জন্য আমার ভেক্টরের মান কি হতে হবে? শূন্য। এখন যার মান শূন্য তুমি কি তাকে আঁকতে পারবা? বলো আমাকে, মানে যদি শূন্য হয় তাহলে কি তুমি তাকে আঁকতে পারবা? আচ্ছা, একজন লিখছো ভাইয়া ভেক্টর চিহ্নগুলো কি সবসময় কালার দিয়ে চিহ্নিত করা হয়? না, ভেক্টরগুলো আমি কালার দিয়ে চিহ্নিত করছি তোমাদের বোঝার সুবিধার্থে, বাট ভেক্টরগুলো সবসময় কালারলেস, কালার আলাদা হিসেবেই চিহ্নিত করা হয়। এগুলো তুমি যখন বুঝতে পারবা তখন তোমার জন্য সুবিধা হবে। তুমি যখন বুঝে যাবা তখন তুমি দেখবা যে এটা এক্সপ্লেন করতে কোনো কালারের প্রয়োজন পড়ে না। ঠিক আছে, আচ্ছা আসো, দেখো, শূন্য বা নাল ভেক্টর, যে ভেক্টরের মান শূন্য, তার মানে আমরা বলতে পারি এই ভেক্টরগুলোর মান কি হবে? শূন্য হবে। তার মানে ভেক্টরের কোনো মান, আমি পাশে লিখি, নাল ভেক্টরের কোনো মান থাকবে না, শুধু থাকবে কি? দিক। ওকে, নাল ভেক্টরে কোনো দিক মান থাকবে না, শুধু থাকবে দিক। এখন নাল ভেক্টরে কি তিনটা বৈশিষ্ট্য দিয়েছি আমি, দেখো, একে আঁকা যাবে না। ঠিক আছে, নাল ভেক্টরকে তুমি আঁকতে পারবা না। 2 নাম্বার, কোনো সুনির্দিষ্ট দিক নেই। ঠিক আছে, এবং 3 নাম্বার, এর পাদবিন্দু এবং শীর্ষবিন্দু একই। আচ্ছা, আঁকা যাবে না মানে কি? লেখছে ভাইয়া আমার একটু প্রবলেম হচ্ছে, ক্লাসটা আপলোড করে নেবে। আচ্ছা ঠিক আছে, দেখি তোমাদের বঙ্কিম ভাই কি বলে। আচ্ছা, লিখছো বিন্দু দিয়ে আঁকা যায় না। না, তুমি যদি বিন্দুটা দাও তাহলে তুমি পজিশন জেনে গেলে, তার মান জেনে গেলে। এই যে তুমি ধরো একটা বিন্দু দিলা, বিন্দু মানে কি? তার তুমি পজিশনটা জেনে গেলে না? এই মান নাল ভেক্টরের বৈশিষ্ট্যটা হচ্ছে কি, এর পাদবিন্দু এবং শীর্ষবিন্দু একই। তার মানে এইখানেই এর পাদবিন্দু, এইখানেই এর পাদবিন্দু, এইখানেই এর শীর্ষবিন্দু, এর কোনো মান নেই। তাই এর বলা হয়েছে কি, এটা হচ্ছে নাল ভেক্টর। বোঝা গেছে? ওকে, তাহলে আমরা কি নাল ভেক্টর রাখতে পারবো না, এর সুনির্দিষ্ট কোনো দিক নেই। আচ্ছা, আমরা এই দিক নির্দিষ্ট করতে পারি না, এটা কোন দিকে যাচ্ছে, যদি কারোর কোনো মানই না থাকে তাহলে কি আমরা কোনো দিক নির্দিষ্ট করতে পারবো? পারবো না। তাই বলতে পারি এর কোনো সুনির্দিষ্ট দিকই নেই। দিক আছে, তুমি বুঝতেছো? ধরো, সাউন্ড কথা ক্লিয়ার কিনা আমাকে একটু বলো তো, ক্লিয়ার করে। আমার কথা কি ক্লিয়ার? আমার সাউন্ড কথা কি সব ক্লিয়ার? তাহলে এটা আমাকে একটু জানাও। ওকে, আমার কানেকশনটা কোনোভাবে লস্ট হয়ে গেছিল। ওকে, তাহলে এখান থেকে বলতে পারি কি, আমরা ভেক্টরে স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট কি সেম হবে। ওকে, বিন্দু দিলে হবে না কেন? যেহেতু স্টার্টিং এন্ড এন্ডিং পয়েন্ট সেম। না, বিন্দু দিলে তুমি তো ওই যে উদাহরণটা দিলাম যেটা, তুমি যদি বুঝেই ফেলো যে কত বিন্দু মানে স্টার্টিং পয়েন্ট এন্ডিং পয়েন্ট যদি বুঝেই ফেলো তাহলে সেটা আর নাল ভেক্টর হবে না, তুমি নাল ভেক্টর রাখতে পারবা না। এটাই হচ্ছে মেন। তাহলে বৈশিষ্ট্যটা বোঝা গেছে আমি কি বললাম? ধরো তোমার ব্যাগে কিছু টাকা ছিল, তোমার ভাই টাকা কিছু নিয়েছে, কিন্তু কত টাকা নিয়েছে সেটা তুমি জানো না, তো তুমি বলতে পারো সেটা অনির্দিষ্ট। এটাকে বলা যায় নাল ভেক্টর। বোঝা গেছে? ওকে, মাঝে মাঝে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, এটা হচ্ছে আমার এখানে একটু ওয়াইফাই প্রবলেম আছে, আমার এখানে একটু ওয়াইফাই প্রবলেম আছে, এই জন্য আর কি সমস্যা হচ্ছে একটু। ওকে, তাহলে আমাকে বলো কথাটা, নাল ভেক্টর কি তাহলে? শীর্ষবিন্দু এবং পাদবিন্দু একই। ওকে, তাহলে এখন আসো, তোমাকে প্রশ্ন করছে কিভাবে পাওয়া যাবে। দেখো আমি কোশ্চেন লিখে রাখছি একটা, কিভাবে পাওয়া যাবে। ওকে, কিভাবে পাওয়া যাবে যদি জিজ্ঞাসা করতে হয়, তাহলে দেখো লিখছি কোনো ভেক্টরের সাথে এর সমান ভেক্টর বিয়োগ করে। আচ্ছা, সমান ভেক্টর মানে কি ছিল মনে আছে বৈশিষ্ট্য? সমান ভেক্টর মানে কি, এর মান আর দিক সেম। ঠিক আছে,
যদি সমান ভেক্টর মান আর দিক সেম হয় তাহলে আমরা বলতে পারি কি, ধরো এই এ ইজ ইকুয়াল টু বি মডুলাস, আর যেহেতু দিকও সমান তাই এ ইজ ইকুয়াল টু বি, এটা আমরা বলতে পারি। তাহলে বলছে সমান ভেক্টর বিয়োগ করে, তার মানে এ মাইনাস বি, তার মানে কি দেখো তো, এ মাইনাস এ, এইটা সমান কত হওয়া উচিত, 0। কিন্তু আমরা কি 0 কে এরকম ভাবে লিখতে পারবো, পারবো না, কারণ এটা দুটোই ভেক্টর। ভেক্টর ঠিক আছে, দেখো এবার ভিডিও ঠিক আছে কিনা এবার, ওকে। আচ্ছা আমার এবার দেখো, এবার ক্লিয়ার আছে কিনা, নেটওয়ার্ক পুরো ওকে আছে কিনা দেখো। নেটওয়ার্ক পুরো ওকে আছে কিনা দ্রুত জানাও আমাকে। নেটওয়ার্ক পুরো ওকে আছে কিনা জানাও আমাকে। ওকে প্রেজেন্ট, এবার দেখো ওকে আছে কিনা, আমার সাউন্ড ক্লিয়ার কিনা, ভয়েস শোনা যাচ্ছে কিনা। ঠিক আছে, আচ্ছা দেখো তাহলে আমি বলি এবার নাল ভেক্টর। নাল ভেক্টরটা কি হবে তাহলে দেখো, কোনো ভেক্টরের সাথে তার বিপরীত ভেক্টর যোগ করে। বিপরীত ভেক্টরের শর্ত কি ছিল মনে আছে, মান এবং দিক, মানে মান হবে সেম, দিক হবে বিপরীত। তার মানে আমরা বলতে পারি দেখো, আমাদের এই ভেক্টরটার মডুলাস অফ এ ইজ ইকুয়াল টু মডুলাস অফ বি, এবং কি হবে এ ইজ ইকুয়াল টু, যেহেতু বলছিলাম একটা কথা যে একটা দুটো সমান ভেক্টরের আগে যদি একটা মাইনাস চিহ্ন দিই তাহলে সেটা কি হয়ে যাবে, তার বিপরীত ভেক্টর। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি এ প্লাস মাইনাস বি, তার মানে কত লেখা যাচ্ছে দেখো তো, এই এ যদি আমি এই পাশে আনি তার বিপরীত ভেক্টর যোগ করছি, তার মানে কি এই ভেক্টরটা কি হবে আসলে 0। বোঝা গেছে, দেখো এই ভেক্টরটাও কি হবে 0, তার মানে 0 মানে কি আমাদের এটা হচ্ছে কি একটা শূন্য ভেক্টর, শূন্য বলছি, নাল ভেক্টর, নাল বা শূন্য ভেক্টর, নাল বা শূন্য ভেক্টর। এখানেও সেম, এখানে হচ্ছে নাল বা শূন্য ভেক্টর। বোঝা গেছে কিনা দেখো, নাল ভেক্টর বা শূন্য ভেক্টর বোঝা গেছে কিনা। আচ্ছা 0 কেন হলো ভাইয়া, তুমি দেখো একটা জিনিস থেকে তার বিপরীত জিনিসটা তুমি বিয়োগ করো। ধরো একজন সাউথে গিয়েছে 5 কিলোমিটার, সাউথ দিকে, এই পয়েন্ট থেকে ধরো একজন সাউথে গিয়েছে 5 কিলোমিটার, আরেকজন নর্থে গিয়েছে 5 কিলোমিটার। তাহলে আমি যদি এইবার এই দুটো যোগ করি, এই সাউথকে যদি আমি +5 দিই, নর্থকে তাহলে -5 দিতে হবে, কারণ যেহেতু মধ্যবর্তী কোণ কত 180 ডিগ্রি, তার মানে কি এরা বিপরীত না। তাহলে বলতে পারি দেখো, যদি বিপরীত দিকে যায় তাহলে মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, তাহলে +5 -5 যোগ করলে কত হয় 0। ঠিক আছে, এই জন্য এর মান বা এটা হচ্ছে নাল বা শূন্য ভেক্টর হয়ে গেছে। বোঝা গেছে, দেখো এটুকু বুঝতে পারছো কিনা। ওকে, আচ্ছা আখি মন্ডল একটা সম্পর্ক লিখছো এবি প্লাস বি ইজ ইকুয়াল টু 0, আচ্ছা ঠিক আছে মানলাম, এটা আমাদের এখনো প্রমাণ আসে নাই, সামনে পাবো আমরা। এটা বোঝা গেছে কিনা সবাই দেখো ওকে লেখো, সবাই ওকে লিখো, বুঝতে পারছো কিনা। আচ্ছা সবাই দেখো ওকে লেখো, বুঝতে পারছো কিনা। এই তো ওকে লিখছে সবাই, আচ্ছা ঠিক আছে। চলো তাহলে আমরা পরের টপিকে যাই, এটা হচ্ছে একক ভেক্টর। ওকে, আচ্ছা একক ভেক্টরটা কি, একক ভেক্টর কি আমার দেখো এখানে লেখা আছে সংজ্ঞা, যে ভেক্টরের মান 1 একক, তার মানে কি তার মান হচ্ছে 1, তার দিক থাকবে অবশ্যই কিন্তু তার মান হচ্ছে কি 1, তাকে বলা যাবে কি এটা একক ভেক্টর। বোঝা গেছে, আচ্ছা ধরো তুমি একটা 5 মিটারসের, ধরো এই হচ্ছে একটা ভেক্টর, এই এটাকে তুমি সমান 4 4 না 5 ভাগে ভাগ করলে, ধরো এই পর্যন্ত এটা 4 ভাগে, এই 4 ভাগে ভাগ করলে সমান সমান 4 ভাগে ভাগ করার ফলে দেখলে যে এই যে ছোট ইউনিট এ, আমি এখানে দিলাম স্মল এ, এই এ
যদি আমি 4 বার লিখি তাহলে হচ্ছে ক্যাপিটাল এর সমান হচ্ছে। বোঝা গেছে? আমি যদি এই ছোট এ ইউনিটকে, ধরো আমাদের এই ছোট এ এইটুকু হচ্ছে একটা 1 ইউনিট, এই এ এইটা এটা একটা 1, এটার মান হচ্ছে 1। বোঝা গেছে? এটার মান যদি 1 হয় তাহলে আমরা দেখলাম যে এই 1কে বা এ কে 4 বার লিখলে আমাদের এই এ ভেক্টরটা পাওয়া যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি, দেখো 4 ইন্টু এ ভেক্টর সমান কত? ক্যাপিটাল এ ভেক্টর, এটা লিখতে পারি আমরা। তাহলে দেখো এ ভেক্টর সমান কত লেখা যায়? এ বাই 4। দেখো তো আবার সেই 1 ইউনিট চলে আসছে না? এই এ ভেক্টরের মানও আছে, দিকও আছে। তাহলে 1 ভেক্টর যদি চলে আসে, মান আছে, দিকও আছে, তাহলে আমরা এই একক ভেক্টরকে বলতে পারি কি? এই এ কে বলতে পারি এটা একটা এ হলো একক ভেক্টর। বুঝা গেছে? তাহলে মান এবং দিক যদি দুটোই থাকে, তার মান কত? এখানে একক ভেক্টরের মান হচ্ছে 1। তাহলে মান এবং দিক দুটোই আছে, তার মানে কি এখানে এটি একটা একক ভেক্টর। এবং খেয়াল করো, এই একক ভেক্টরকে আমরা লিখে রাখি এখানে, একক ভেক্টরকে এ এই মাথায় হ্যাট দিয়ে প্রকাশ করা হয়, প্রকাশ করা হয়। ওকে, একক ভেক্টরকে তাহলে আমরা কি দিয়ে প্রকাশ করতেছি? এই মাথায় হ্যাট দিয়ে। একক ভেক্টরকে তাহলে আমরা মাথায় কি দিয়ে প্রকাশ করতেছি? একটা মাথায় হ্যাট দিয়ে। তাহলে এটুকু কি বোঝা গেছে? সবাই কমেন্ট করো, এটুকু বুঝতে পারছো কিনা? একক ভেক্টরে কমেন্ট বুঝতে পারছো কিনা সবাই? এটুকু বুঝতে পারছো সবাই? ওকে, এইটুকু বুঝতে পারছো সবাই? দ্রুত কমেন্ট করো। সবাই দ্রুত কমেন্ট করো, এটুকু বুঝতে পারছো কিনা? সবাই দ্রুত কমেন্ট করো আমাকে যে এটুকু বুঝতে পারছো কিনা, এই একক ভেক্টরের এই কনসেপ্ট এটা বুঝতে পারছো কিনা। ঠিক আছে? হ্যাঁ, এই তো বুঝছি বুঝছি। ওকে, আচ্ছা ইউনিট ভেক্টরের দিক কোন দিকে? আচ্ছা, ইউনিট ভেক্টরের দিকটা বুঝতে গেলে তোমাকে এই ভেক্টরের ইউনিট ভেক্টর যদি দিক বুঝতে চাও তাহলে তোমাকে এটা ক্রস গুণন শিখতে হবে। ওই যে ভেক্টরের গুণ আছে না, ভেক্টরের গুণের ভিতরে আমরা এই একক ভেক্টরের দিকটা পাবো। এখনো পর্যন্ত এই দিক পড়ার মতো মানে তোমাদের জ্ঞান হয়নি। বোঝা গেছে? তো আমার উপর ভরসা রাখো, ভেক্টরের গুণ যখন পড়াবো তখন এই একক ভেক্টরের দিকটা আমি পড়িয়ে দেবো। বোঝা গেছে? ওকে, চলো তাহলে নেক্সট এসে যাই। আমি লিখে রাখছি, দেখো কিভাবে পাবো। কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে, আচ্ছা কোনো ভেক্টরকে তার মান দিয়ে, আচ্ছা বাবা লিখছে ভাইয়া আর একটা উদাহরণ দিন। আচ্ছা ঠিক আছে, আমার ছোট বোন বলছে একটা উদাহরণ দিয়েই দিই। দেখো ধরো এইটা হচ্ছে একটা বি ভেক্টর, এইটা হচ্ছে বি, যাকে ধরো আমরা সমান 6টা ভাগে ভাগ করতে পারি, এই এই এই, এবং এই প্রত্যেকটা 6টা ভাগকে ধরো এটার মান হচ্ছে 1 1 1 1 1 1, এবং এই ছোট ইউনিটগুলোর নাম হচ্ছে স্মল বি। ঠিক আছে, ছোট ইউনিটগুলোর নাম কি? স্মল বি। তাহলে এই যে যে ছোট বি, এই বির মান কত? 1। ঠিক আছে, ওকে, ছোট বির মান কত? 1। তাহলে আমরা লিখতে পারি, দেখো এই 6 ইন্টু এই বি ভেক্টর সমান কি? এই ক্যাপিটাল বি। তাহলে আমাদের এই ক্যাপিটাল বি ভেক্টরটা কত হবে? তাহলে এই ক্যাপিটাল বি বাই 6। বোঝা গেছে? ক্যাপিটাল বি বাই 6, তার মানে কি এখানে দেখো তো এটার মান কত চলে আসছে? 1 না? তাই আমরা এটাকে একটা একক ভেক্টর ক্যাপিটাল হ্যাট এটা দিয়ে প্রকাশ করতেছি। বোঝা গেছে? দেখো বুঝতে পারছো কিনা? আরেকটা উদাহরণ দিয়ে দিছি, বুঝতে পারলে ওকে লিখো।
সবাই যদি বুঝতে পারো তাহলে ওকে লিখো। ওকে ওকে আচ্ছা ওকে, তাহলে চলো কিভাবে পাবো কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে। আচ্ছা, লিখছে একজন ভাইয়া, আমি কি বড় বি কে ইচ্ছা মতো ভাগ করতে পারবো? না, তোমাকে ওই যে বলে দিবে ভেক্টরের মান এত। ধরো তোমাকে বলে দিয়েছে, এই ধরো একটা ভেক্টর, ধরো এইটা হচ্ছে পি, পি ভেক্টরের মান বলে দিয়েছে। এই পি ভেক্টরটা মান হচ্ছে ধরো 1500, তোমাকে বলে দিয়েছে এই ভেক্টরটার মান 1500। না, যে কোনো মান হলে এক হবে না। যে কোনো মান কিভাবে হবে, আমি বলছি কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে। এই দেখো এখানে ধরো এই ভেক্টরটা হচ্ছে পি, তার মান হচ্ছে 1500। এই মডুলাস দিয়ে কি বোঝায়? মান। তাহলে আমি ধরো এই পি ভেক্টরের এই হ্যাট মানে ইউনিট ভেক্টর বের করব, তাহলে এই পি ভেক্টরের নিচে কি তাকে মান দিয়ে ভাগ করতে হবে না 1500? ওকে, এই 1500 মানে কি? পি মডুলাস, তার মানে বোঝা যায় পি হ্যাট বাই পি হ্যাট, পি ভেক্টরে মডুলাস। এইভাবে হচ্ছে আমাদের ইউনিট ভেক্টরটা বের করতে হয়, একক ভেক্টর। বুঝতে পারছো ভাইয়া? যে কোনো ভেক্টর যে কোনো মান হলে কি তার মান এক হবে? না, যে কোনো মান হলে হবে না, কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করতে হবে। যেমন আমি এখানে বলে দিয়েছি ওই ভেক্টরটার মান হচ্ছে 1500। ঠিক আছে, আমি ভেক্টরের মান বলে দিয়েছি। আচ্ছা, একজন লিখছো যে বি ইকুয়াল বি বাই 6, এটার অ্যান্সার কিভাবে 1 হয়? আচ্ছা, আমি এখানে ধরে নিয়েছি যে আমার স্মল যে ইউনিট ওইগুলোর মান হচ্ছে 1। আমি স্মল ইউনিট ওটার মান ধরে নিয়েছি 1। এই যে দেখো এখানে আমি লিখে দিয়েছি যে 1, এই যে 1, এই যে। ঠিক আছে, ওকে, তাহলে এইটুকু বোঝা গেছে। আমি যদি কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করি, ধরো আমি আমার মান, ধরো আমার না, ধরো তোমার বঙ্কিম ভাই, তোমাদের বঙ্কিম ভাই আছে কিনা, তোমাদের বঙ্কিম ভাই যে সে একটা ভেক্টর। ধরো তোমাদের বঙ্কিম ভাইয়ের ওজন হচ্ছে 200 কেজি ধরো। তো তোমাদের বঙ্কিম ভাইয়ের যে মান আমি সেটা বলে দিলাম 200 কেজি। যদি 200 কেজি হয় তার মান, তাহলে আমি যদি তোমাদের বঙ্কিম ভাইকে 200 কেজিতে ভাগ করি, তাহলে কি প্রতি ভাগে 1 কেজি করে পড়বে না? তাহলে 200 কেজিকে আমি যদি ভাগ করে 1 1 কেজিতে আনতে পারি, তাহলে সেটাই হবে ওই এক একটা ইউনিট হবে এক একটা একক ভেক্টর। বোঝা গেছে? আচ্ছা, একক ভেক্টর বোঝা গেছে কিনা? তোমাদের বঙ্কিম ভাই হলো ওজন 200 কেজি। আমি যদি বঙ্কিম ভাইকে 200 কেজিতে ভাগ করি, তাহলে প্রতি ভাগে ভাগ আসবে কত? একটা করে, 1 কেজি করে। সেই 1 কেজি করে যে ভেক্টরটা পাবো আমরা, সেটা হচ্ছে কি একটা ইউনিট ভেক্টর, একক ভেক্টর। বোঝা গেছে এটুকু? এটুকু বোঝা গেছে? বুঝলে দ্রুত কমেন্ট করো। যদি এটুকু বুঝে থাকো তাহলে দ্রুত কমেন্ট করো, তাহলে আমরা পরের টপিকে যাব আমাদের। দেখো নিচে লিখে রাখছি আমি, এটার মান কাজ হলো দিক নির্দেশ করা। ঠিক আছে, দেখো এখানে আমি লিখে রাখছি এটার কাজ হলো দিক নির্দেশ করা। হ্যাঁ, দেখছো বঙ্কিম ভাইয়ের উদাহরণ দিছি, এখন বুঝতে পারছো সবাই। তোমাদের বঙ্কিম ভাই দেখছো কত ভালো, নিজের ওজন 200 কেজি। যে কোনো মাপের বস্তুকে সমান ভাগে ভাগ করলে যা পাবো সেটাই কি একক ভেক্টর? যে কোনো মাপের বস্তুকে, যে কোনো মাপের বস্তুকে, ধরো একটা 10 মিটারের লাঠি, তোমার তাকে 10 ভাগ করতে হবে, তার 10টা কি মান? 10 হলো মান। তাহলে 10 যদি মান হয়, তাহলে সেই ভেক্টরটা আমি যদি একটা 10 মিটার লাঠিকে 10 ভাগে করি, তাহলে প্রতি ভাগে কত মিটার করে পড়বে? 1 মিটার। ওই 1 মিটারটাই হলো ইউনিট ভেক্টর। বোঝা গেছে এবার? দেখো এই ভেক্টরের কাজ হলো দিক নির্দেশ করা। এটা আমি বলছি যে আমরা যখন ভেক্টর গুণ করব, ক্রস গুণন স্কেলার গুণন যখন সামনে আসবে আমাদের, তখন এই ভেক্টরের কাজ বুঝতে পারবা। বোঝা গেছে? ওকে, তাহলে এইটুকু যদি বুঝে থাকো তাহলে দ্রুত কমেন্ট করো, ওকে লিখো। এইটুকু বুঝতে পারলে দ্রুত কমেন্ট করো।
আচ্ছা, মাত্রা। পরের টপিক হচ্ছে মাত্রা। আমরা কেবলই মাত্রা বা তল শিখে আসছি না? কি ছিল মাত্রা? ধরো কোনো বস্তু একমাত্রিক, এই একমাত্রিক মানে কি? ওয়ান ডাইমেনশনাল। ওকে, কোন ভেক্টর বলছে ওয়ান ডাইমেনশনাল। ওয়ান ডাইমেনশনাল মানে কি? সেই ভেক্টরটা কেবল বা সেই তলটা কেবল এই এক তল বরাবর কাজ করবে। এইটা হচ্ছে কি আমাদের সেই ওয়ান ডি। ধরো এর উপর দিয়ে একটা পিঁপড়া হেঁটে যাচ্ছে এরকম, এই এই পিঁপড়াটা হেঁটে যাচ্ছে এরকম ভাবে, তাহলে এইটা হচ্ছে কি আমাদের একটা ওয়ান ডি। বা ধরো এই বরাবর উপরের দিকে একটা রেখা যাচ্ছে, প্লেন যাচ্ছে সোজা উপরের দিকে, এই এই হচ্ছে প্লেন। এই তোমাদের বায়োলজি স্যার ভালো আঁকাতে পারে, আমি পারি না। এই এই হচ্ছে ধরো একটা প্লেন। এখন এই প্লেনটা ধরো সোজা উপরের দিকে যাচ্ছে, তাহলে এই সোজা উপরের দিকে যাওয়া মানে কি? এটা একটা মাত্রা, সে ডানে বামে যাচ্ছে না কোথাও, তাহলে এইটুকুকে কি বলা যাবে? এটা হচ্ছে একটা মাত্রা, এক মাত্রা। বুঝা গেছে? ওকে, মানে যে মান হোক না কেন সেটার মান একে আনতে হবে, এটাই কি? হ্যাঁ, যে মানে হোক না কেন তাকে তোমার একে আনতে হবে। একের মাধ্যমে প্রকাশ করতে পারলেই তবে তোমার সেটা হবে কি? ইউনিট ভেক্টর বা একক ভেক্টর। বোঝা গেছে? ওকে, তাহলে ইউনিট ভেক্টরটা বোঝা গেছে। আচ্ছা, এরপর আসো, তাহলে এই একমাত্রা গেল। ওকে, আমি ক্লাসে আছি, একটু পরে ফোন দিচ্ছি। আচ্ছা, একক ভেক্টর এটা কি তাহলে বোঝা গেছে একক ভেক্টর। একক ভেক্টরের পরে আসো একমাত্রিক। একমাত্রিকটা কি? তাহলে ধরো এই যে পিঁপড়া যাচ্ছে, এটা একটা ওয়ান ডি, বা এই পিঁপড়াটা এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর যাচ্ছে, তাহলে এটা হচ্ছে কি একটা একমাত্রা। আর এইটা হচ্ছে কি? ধরো ওয়াই অক্ষ বরাবর যাচ্ছে, প্লাস ওয়াই, তা আমরা বলতে পারি এটাকে, এটা হচ্ছে দ্বিমাত্রিক। এখন তাহলে আসো দ্বিমাত্রিক। দ্বিমাত্রিকটা কি? ধরো এই এই এইটা হচ্ছে কি আমাদের একটা দ্বিমাত্রিক বস্তু, এক্স এবং ওয়াই। এই দ্বিমাত্রিকের উদাহরণ কি? দ্বিমাত্রিকের উদাহরণ ধরো একটা বই, এই বই আছে, বইয়ে কি আছে? দৈর্ঘ্য আছে, প্রস্থও আছে। ধরো বই, এই বইটা হচ্ছে এরকম। ওকে, লিখছে ভাইয়া প্লেন তো সোজা পথে যায় না। এই প্লেন তোমাদের বঙ্কিম ভাই চালাচ্ছিল, বঙ্কিম না, তোমাদের শান্ত ভাই চালাচ্ছিল প্লেন, এই জন্য সোজা গেছে। প্লেন তোমাদের শান্ত ভাই চালাচ্ছিল, ওই জন্য সোজা গেছে প্লেন, সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, রেকর্ড ঠিক আছে, দেখা যাক, থাকবে। আচ্ছা, একজন সে দৈর্ঘ্য প্রস্থ থাকবে, ইয়েস। আচ্ছা, দৈর্ঘ্য প্রস্থ থাকবে তার মানে কি? ধরো এই হচ্ছে, এটা হচ্ছে ধরো দৈর্ঘ্য, আমি এটাকে কিন্তু জাস্ট র্যান্ডমলি দৈর্ঘ্য লিখছি। আর ধরো এটা হচ্ছে প্রস্থ, কথাটা সত্য। দৈর্ঘ্য প্রস্থ থাকলেই সেটাকে আমরা কি বলতে পারি? দ্বিমাত্রিক। এবং ধরো 3 নম্বর হচ্ছে ত্রিমাত্রিক। ত্রিমাত্রিকটা কেমন? ত্রিমাত্রিকটা বোঝানোর আগে ধরো আমরা একটা ডাইস আঁকাই। ভাইয়া তল কি দ্বিমাত্রিক? এটা ডিপেন্ড করে তোমার কি তল তার উপর। যদি হয় একক তল তাহলে সেটা দ্বিমাত্রিক হবে। একক তল, একক তলে কি আছে? দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। ঠিক আছে? আচ্ছা, আসো তাহলে এইটাকে দেখো, আমরা এটা একটা আঁকালাম ডাইস। হ্যাঁ, 3D মানে দৈর্ঘ্য প্রস্থ হাইট থাকবে। এই দেখো, এই হচ্ছে আমাদের একটা 3D ডাইমেনশনাল। এই 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 তাহলে দেখো এইখান থেকে এই দৈর্ঘ্য, এটা হচ্ছে লেন্থ। ওকে, এইখান থেকে এইটা, এটা হচ্ছে প্রস্থ, ওয়াইড। আচ্ছা, আর এইখান থেকে এই যে এইখান থেকে এটা হচ্ছে হাইট। ধরো আমি এখান থেকে জাস্ট র্যান্ডমলি দিয়েছি এখানে, এটা ম্যাটার করে না যে তোমার এখানে কোনটা কি মার্ক করছো, জাস্ট র্যান্ডমলি দিয়েছি আমি। বোঝা গেছে? আচ্ছা, এটুকু তাহলে বোঝা গেছে কিনা? তাহলে এই 3 ডাইমেনশনালটা আমরা কিভাবে বোঝাতে পারি? এই এই কোনাকুনি আরেকটা দাগ দিয়ে।
এটা যদি হয় এক্স, এটা যদি হয় ওয়াই, এটা যদি হয় জেড, তাহলে আমরা বলতে পারি তাহলে এইটা হচ্ছে কি আমাদের সেই 3 ডাইমেনশনাল। হ্যাঁ, ঘনক 3D, ঠিক আছে। হ্যাঁ, ঘনক ত্রিমাত্রিক অবশ্যই, ঘনক ত্রিমাত্রিক অবশ্যই। তাহলে দেখো এই হচ্ছে আমাদের সেই এক্স ওয়াই জেড, বোঝা গেছে? এবং মজার বিষয় কি জানো, আমি যদি এইখানে সেই তলটা এবার আঁকাই, ধরো সেই রেড তলটা আঁকাবো আমি এবার। প্রথমে রেড তল, এই ধরো এই হচ্ছে আমি রেড তলটা আঁকালাম, এই এই ধরো রেড তল আঁকাইছি। এবার ধরো এইখানে আমি সেই গ্রিন তলটা আঁকাবো, এই কই আমাদের সেই গ্রিন তলটা আঁকাবো আমি, এই যে গ্রিন। অ্যান্ড ফাইনালি আমি এখানে পার্পল তলটা আঁকাবো, এইটা হচ্ছে সেই পার্পল তল, ঠিক আছে? তাহলে দেখো তো, এই যে আমি যে পার্পল তল, রেড তল আর গ্রিন তল এই তিনটা আঁকাইছি, এই তিনটা তল কি তাহলে আমাদের জন্য 3 ডাইমেনশনাল হয়ে গেল না? আমরা একটু আগে এই তলগুলো শিখে আসছি না? তাহলে আমরা বলতে পারি কি এটা হচ্ছে আমাদের সেই 3 ডাইমেনশনাল চিত্রের মতোই, 3D চিত্র আর ত্রিমাত্রিক তল। জিনিসটা বোঝা গেছে? ঠিক আছে। এটার তো 6টা তল না, এটার 6টা তল না, না না না, এটা 6টা তল না। আমি তাহলে একটু তোমাকে মার্ক করে দেখাই, দাঁড়াও। ধরো আমি যে এখানে ইট আঁকছি, ধরো এই যে আমি এই পাশ থেকে আঁকা শুরু করছি, ধরো এই যে রেড তল, এই এই যে যে রেড তল আঁকছি, এই রেড তলের বিপরীতে আরেকটা তল আছে না? এই যে রেড তলের বিপরীতে, এই যে এই রেড তলের বিপরীতে আরেকটা তল আছে না? ঠিক আছে, এই রেড তলের বিপরীতে কি তাহলে আরেকটা তল আছে না? এই যে তুমি কি এই তলের বাইরে আর কোনো তল রাখতে পারবা? এই রেড তল জাস্ট বস্তুটাকে তুমি ঘুরাই দাও, তুমি কি আর রাখতে পারবা? পারবা না। তাহলে এইটা হচ্ছে কি একটা 3D। হ্যাঁ, তল হতে পারে 6টা, কিন্তু ডাইমেনশন কত? 3। এটা গেল। এবার আসো তুমি এই সামনের পার্টটা আমি পার্পল দিয়ে আঁকবো। এই ধরো আমাদের সামনের পার্টটা আছে পার্পল, আর ওই পিছনের পাশটা আছে পার্পল, ওই পিছনের পাশটা, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি কি যে এটা হচ্ছে আমাদের সেই তল আঁকতে পারো 6টা, কিন্তু ডাইমেনশন হবে কত? 3D। তাহলে এটা কি ছবিটা বোঝা গেছে? হ্যাঁ, সেম মানে তল 3টা বাট টোটাল 6টা, ঠিক আছে। আর এখানে আরেকটা কি আছে, আমার গ্রিন তল আছে, সেটা দেখা যাচ্ছে না। যদি ইটটাকে উল্টাই দিই তাহলে গ্রিন তল বোঝা যাবে। তাহলে এইটুকু বোঝা গেছে কিনা দ্রুত কমেন্ট করো সবাই। ঠিক আছে। আচ্ছা, একজন বলছো একমাত্রিকটা একবার বোঝাতে। একমাত্রিকটা আরেকবার ভাইয়া। আচ্ছা, একমাত্রিক মানে কি? জাস্ট সেটা এক বরাবর যাবে। পিঁপড়ার চলা দেখছো? পিঁপড়া দেখো সবসময় এক লাইন বরাবর যায়। পিঁপড়া কি কখনো এদিক ওদিক যায় বা বাঁকা দাঁড়া যায়? যায় না। একটা পিঁপড়া যেদিকে সোজা যায় তার পিছনে পিঁপড়া সোজা সেই পথে যেতেই থাকে। এইভাবে করে পিঁপড়ার যে চলার পথ, সেটাকে বলা হচ্ছে কি একমাত্রিক তল। হ্যাঁ, উপরের তলটা সবুজ হতো, কিন্তু আমি ওই পিছনের পাশটা আঁকাচ্ছিলাম। সো যদি এবার আমি এখানে এর উপর সবুজ দিয়ে দিই, পিছনের উপরটা অবশ্যই সবুজ হবে, ঠিক আছে? আমি যদি এর উপরে এবার সবুজটা দিয়ে দিই তাহলে হবে এরকম, এই এরকম তল হয়ে যাবে সেটা, এই যে এরকম হয়ে যাবে সেটা, এই, ঠিক আছে? বোঝা গেছে? এই যে বোঝা গেছে, এই যে ওকে। তাহলে আমি এখানে পার্পল কালারটা দিয়ে, আচ্ছা ওকে, হ্যাঁ একদম ঠিকই লিখছো। জাস্ট একটা রশ্মি, একটা রশ্মি কল্পনা করলেও পারো।
ঠিক আছে, জাস্ট একটা রশ্মি। তাহলে এই তল বোঝা গেছে কিনা? তল যেটা বুঝালাম এটা বোঝা গেছে কিনা? বুঝলে সবাই দ্রুত কমেন্টে ওকে লিখো। শুধুমাত্র লেন্থ থাকলে একমাত্রিক হবে। হ্যাঁ, একমাত্রিক কি শুধু দৈর্ঘ্য থাকবে? না, দৈর্ঘ্য না, শুধু প্রস্থও একমাত্রিক হতে পারে, শুধু প্রস্থটাও একমাত্রিক হতে পারে। ঠিক আছে, হ্যাঁ সুন্দর হয়েছে। এবার যাক, তোমাদের বায়োলজি টিচার হচ্ছে ভালো কালার টালার রাখতে পারে, আমি তো আঁকতে পারি না। তোমাদের বায়োলজি টিচার হচ্ছে ভালো পারে। ওই যে শান্ত ভাইকে বলবা যে ভাই পার্বণ ভাই তো আঁকতে পারে না। ঠিক আছে, এই যে সুন্দর করে আঁকা দিছে। আচ্ছা, বুঝতে পারছো কিনা? বা ওকে লিখো তাহলে। তাহলে আমরা পরের প্রশ্নে এসে যাবো, স্লাইডে যাব। ওকে, তল বোঝা গেছে। ওকে, চলো তাহলে পরেরটা হচ্ছে আয়ত একক ভেক্টর। ওকে, আয়ত একক ভেক্টর, আমরা একক ভেক্টর পড়ছি না? রেখা রেখাংশ 1D। ঠিক আছে, আসো আমরা আয়ত একক ভেক্টর পড়ছি, একক ভেক্টর পড়ছি। এবার সেটাকে আমরা একটা আয়তের মাধ্যমে নিয়ে আসবো। কেমন নিয়ে আসবো? এই ধরো, এই 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 আয়ত একক ভেক্টর। তো আমি এখানে প্রথমে, এইটা হচ্ছে কি আমাদের সেই রেড তল, এটা হচ্ছে রেড। এরপর ধরো, এরপরে এটা হচ্ছে গ্রিন। ওকে, ঠিক আছে। আর এরপর হচ্ছে ধরো এটা আমাদের সেই পার্পল। আর এইটা হচ্ছে গ্রিন, এটা হচ্ছে গ্রিন। ওকে, এটা হচ্ছে তোমাদের গ্রিন তল। ওকে, আমরা এইটা হচ্ছে আমাদের গ্রিন তলটা। এবার ছবি আঁকাই, কি হলো, পেন। ওকে, চলো এইটা হচ্ছে সেই গ্রিন। আরে ভালো ঝামেলা তো। এবার ঠিক আছে। ওকে, আসো তাহলে এইটা হচ্ছে কি আমাদের সেই গ্রিন। ওকে, এখন আসো, বলেছে কি ত্রিমাত্রিক কার্টেসীয় ব্যবস্থায় তিনটি ধনাত্মক অক্ষ বরাবর যে তিনটি একক ভেক্টর বিবেচনা করা হয়। ধরো এইটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এইটা হচ্ছে কি আমাদের সেই জেড অক্ষ। তাহলে আমরা এই তিনটা তলকে এবার যদি একটু তল ছাড়া আঁকাই, তাহলে কি এটা হবে কি সেই এক্স, এটা ওয়াই, এটা জেড। ঠিক আছে, তো মনে রাখবা আমরা এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টরটা কল্পনা করি, মনে রাখতে হবে এই এক্স অক্ষ বরাবর এই একক ভেক্টর হচ্ছে আই, স্মল আই। যেহেতু একক ভেক্টর তাই এটার মাথায় হবে কি হ্যাট। বোঝা গেছে? আচ্ছা, ওয়াই অক্ষ বরাবর আমরা এটাকে কল্পনা করি হচ্ছে জে, আর জেড অক্ষ বরাবর এটাকে কল্পনা করি হচ্ছে কে। তাহলে আমি যদি লিখি এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হলো আই। ঠিক আছে, আচ্ছা, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর কি হবে? জে। আর জেড অক্ষ বরাবর একক ভেক্টর এটা কি হবে? কে। তাহলে এই একক ভেক্টরের কনসেপ্ট এটা কি বোঝা গেছে? আচ্ছা, কত প্রকার ভেক্টর এটা তো মনে রাখা কঠিন, আসলেই কঠিন। তোমাদের জন্য আমি সমব্যথী, কিন্তু কিছু করার নাই, পরীক্ষার মার্ক পেতে গেলে করতে হবে, কিছু করার নাই। তোমাদের সাথে আমি সমব্যথী, কিন্তু কিছু করার নাই, পরীক্ষায় মার্ক পেতে গেলে করতে হবে।
বোঝা গেছে? হ্যাঁ, এটা সবসময় আই জে কে, জেড অক্ষ বরাবর অলওয়েজ কে, ওয়াই অক্ষ বরাবর অলওয়েজ জে, এক্স অক্ষ বরাবর অলওয়েজ আই, এটার কোনো চেঞ্জ নেই। বোঝা গেছে? আই জে কে এগুলো কি ফিক্সড? হ্যাঁ অবশ্যই এগুলো ফিক্সড। এক্স অক্ষের জন্য আই ফিক্সড, ওয়াই অক্ষের জন্য জে ফিক্সড, জেড অক্ষের জন্য কে ফিক্সড। বোঝা গেছে? এই জিনিসগুলো কিন্তু ফিক্সড, এটার কোনো চেঞ্জ নেই। এবং এই প্রত্যেকটা ভেক্টর আমি এখানে মান লিখে দিচ্ছি। দেখো, আই মানে কত? 1। এই জে ভেক্টর এটার মান কত? 1। এই কে ভেক্টর এটার মান কত? 1। বোঝা গেছে? তাহলে আই জে কে এই তিনটা ভেক্টরের মান কত? 1। আচ্ছা লিখছে আরেকবার বুঝান। দেখো, এই আই এক্স অক্ষ বরাবর আমরা যে ভেক্টরগুলো কল্পনা করব, সেটা অবশ্যই ধরো এইখানে আমাদের এত দূরে একটা ভেক্টর আছে, এই এত দূরে একটা ভেক্টর আছে, এই ভেক্টরটা এইখান থেকে অনেক দূর, এই দূর পরিমাপ করব কিসের সাহায্যে? আমরা 3i, ধরো 3 একক দূরে আছে। 3 একক, ওই যে একক বলতেছি, ওই একক হচ্ছে এই এক্স অক্ষের একক ভেক্টর বসবে। বোঝা গেছে? ভাইয়া তিনটা ভেক্টরের চিহ্ন কি আলাদা? না, ভেক্টর চিহ্ন আলাদা কেন? ভেক্টর চিহ্ন সেম, শুধু প্রতীক আলাদা। এই যে কে প্রতীক আলাদা। আচ্ছা এবার বুঝছো কিনা? বোঝা গেছে? তাহলে দেখো, এই ভেক্টর আমি যে বলছি, এই এক্স অক্ষের মূলবিন্দু থেকে এইটা 0 বা 3 একক দূরে অবস্থিত। এই 3 একক দূরে মানে কি? তাহলে এটা হচ্ছে 3i। 3, ওই যে একক বললাম, ওই একক হচ্ছে আই, একক ভেক্টর। আর এদের মান কত? 1 করে। তার মানে কি, এটা যদি আমি 3 এর সাথে গুণ দিই, তাহলে কি এর মানের কোনো চেঞ্জ হবে? হবে না। কিন্তু শুধু এই আইটা এর দিক নির্দেশ করবে। বোঝা গেছে? ওই যে কথাই বলছিলাম না, একক ভেক্টর হচ্ছে মান দিক নির্দেশ করা, জাস্ট কাজ, কাজ হচ্ছে দিক নির্দেশ করা। এই 3i, 3 হচ্ছে তার মান, এই আই হচ্ছে তার জাস্ট একক দিক নির্দেশ করবে। বোঝা গেছে? ওকে, দ্রুত লেখো সবাই, জি বুঝতে পারছে কি না? ওকে লিখো সবাই, যদি বুঝতে পেরে থাকো তাহলে ওকে লিখো সবাই। যদি সবাই বুঝতে পেরে থাকো তাহলে দ্রুত ওকে লিখো। ঠিক আছে? যদি সবাই বুঝতে পেরে থাকো তাহলে দ্রুত ওকে লিখো সবাই। ওকে, সবাই বুঝতে পারছো? তাহলে ওকে লিখো দ্রুত। ঠিক আছে, আজকে ভেক্টরের এই শেষ হয়ে যাবে, প্রকারভেদ শেষ হয়ে যাবে। নেক্সট দিন থেকে আমরা ভেক্টর যোগ শুরু করব, সমস্যা নাই। ওকে, চলো শুরু করি। দেখো, এরপরে আছে অবস্থান ভেক্টর। আচ্ছা, অবস্থান ভেক্টর জিনিসটা কি? অবস্থান ভেক্টরটা হচ্ছে, এটা বুঝতে পারছো সবাই? আমি তারপরে স্লাইডে যাচ্ছি তাহলে। ঠিক আছে? আচ্ছা, অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টরটা কি? ধরো এইটা হচ্ছে আমাদের 0 পয়েন্ট, এই হচ্ছে 0 পয়েন্ট। এইখান থেকে 1 কিলোমিটার দূরে ধরো একজন ব্যক্তি তোমাদের বঙ্কিম ভাই দাঁড়িয়ে আছে। ঠিক আছে? এই যে দূরে তোমাদের বঙ্কিম ভাই দাঁড়িয়ে আছে, তাহলে তোমার বঙ্কিম ভাইয়ের অবস্থান হচ্ছে 1 কিলোমিটার। কোন পয়েন্ট থেকে? এই 0 পয়েন্ট থেকে। ঠিক আছে? তোমাদের বঙ্কিম ভাইয়ের অবস্থান হচ্ছে 1 কিলোমিটার এই 0 পয়েন্ট থেকে। ওকে, তার মানে কি, এই অবস্থান ভেক্টরে দেখো, ত্রিমাত্রীয় কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে প্রকাশ করা হয়। তার মানে এই যে যে ভেক্টরটা, এটা আমরা কোন ভেক্টরের সাহায্যে প্রকাশ করতেছি? এই 1 কিলোমিটার, এবং ডিরেকশন কি? এই এই পথটা। ঠিক আছে? ওকে, তাহলে চলো এবার আমরা বঙ্কিম ভাইকে বাদ দিয়ে রিয়েল লাইফে ঢুকি। ঠিক আছে? ধরো এইটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এইটা হচ্ছে জেড। সো প্রথমে, আচ্ছা আমি প্রথমে দ্বিমাত্রিকটা দিয়ে বুঝাই, বুঝতে সুবিধা হবে।
ওকে, দেখো এক্স এবং ওয়াই কি বলছিলাম, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে আই, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে জে। ঠিক আছে, তাহলে দ্বিমাত্রিকের জন্য ধরো আমাদের এইখানে কোনো একটা পয়েন্ট আছে, এইটা হচ্ছে ধরো এ কমা বি। ওকে, তাহলে আমার মূল বিন্দু থেকে এই অবস্থানটা থেকে এই পর্যন্ত আমাকে অবস্থানটা প্রকাশ করতে হবে। এই আমার তাহলে ভেক্টরটা কি হবে, এই যে ডাবল চিহ্নিত ভেক্টরটা। ঠিক আছে, ওকে, তাহলে এই ভেক্টরটা আমার মূল বিন্দু থেকে প্রকাশ করতে হবে, এটা হচ্ছে ও, এটা হচ্ছে এ বি। তাহলে আমার এখান থেকে এই অবস্থান পর্যন্ত আমি যদি বলি, তাহলে এইটা এক্স অক্ষ বরাবর এই দূরত্ব কত, এ। এটা আমরা 9-10 কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় শিখে আসছি। আচ্ছা, এবার আসো, তাহলে এইটুক দূরত্ব কত, বি। তাহলে এই পর্যন্ত ভেক্টরটা কত হবে, এ আই। বোঝা গেছে? তাহলে এক্স অক্ষ বরাবর ভেক্টর কত, তাহলে এটা এ আই, আর ওয়াই অক্ষ বরাবর এই ভেক্টরটা কত হবে, বি জে। তাহলে আমরা এই যে অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টরকে আর দিয়ে প্রকাশ করা হয়, তাহলে এই আর সমান লিখতে পারি এ আই প্লাস বি জে। বোঝা গেছে? দেখো এটুকু বোঝা গেছে কিনা, এটুকু বুঝলে সবাই ওকে কমেন্ট করো। আচ্ছা, ডাবল চিহ্ন দিয়ে আমি কেবল অবস্থান নির্দেশ করছি যে আমাকে ওই পজিশন থেকে ওই পজিশনে যেতে হবে, ডাবল চিহ্নটা দিয়ে ওইটুকুই প্রকাশ করছি আমরা, আমাকে ওই পজিশন থেকে চলে আসছি। ওই যে তোমাদের বঙ্কিম ভাই চলে আসছে, 1 কিলোমিটার দূরত্ব বঙ্কিম ভাই পার করে এত দূরত্ব চলে আসলো, তোমাদের বঙ্কিম ভাই এত দূরত্ব চলে আসলো 1 কিলোমিটার পার করে। আচ্ছা, তাহলে দেখো এই এ আই প্লাস বি জে, একজন লেখছে বুঝি নাই ভাইয়া। আচ্ছা, খেয়াল করো আবার, তাহলে আমাদের এই ভেক্টরটা ধরো এই যে পি বিন্দু, এই পি বিন্দুর অবস্থান কি, এ বি, কার্তেশীয় স্থানাঙ্ক, কার্তেশীয় স্থানাঙ্ক এখানে কি, এ বি। তাহলে এখানে হচ্ছে এ আই প্লাস বি জে। যদি এইটুকু আবার না বুঝতে পারো, তাহলে ওই যেটুকু ভিডিওটা বাদ গেছে, যেটুকু আছে ওটুকু আবার দেখবা। ওকে, লিখছে আরেকবার বুঝান ভাইয়া, খেয়াল করো। তাহলে এই পি অফ বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক কত, এ কমা বি। তাহলে ও থেকে পি বিন্দুতে এটার দূরত্ব কত, তাহলে আর, আমি আরটা ধরে নিয়েছি। ঠিক আছে, এখন আসো এই পি বিন্দু থেকে আমি যদি এক্স অক্ষের উপর একটা লম্ব আঁকাই, সে লম্বের দূরত্ব কত হবে, বি। আমরা এটা কার্তেশীয় স্থানাঙ্ক পড়েছি ক্লাস 9-10। তাহলে এটা হচ্ছে কত, বি জে। এই জেটা কি, আমার ভেক্টরটার মাধ্যমে দিক নির্দেশ করতেছে। তাহলে এই ও বিন্দু এ আই, তাহলে এই এ আইটা কি, এক্স অক্ষ বরাবর তার সরণ নির্দেশ করতেছে কি, এই এ আই। ঠিক আছে, তাহলে এ আই আর বি জে এই দুটো যোগ হয়ে যাবে। তাহলে এই আর ভেক্টরকে আমরা প্রকাশ করতে পারি কি দিয়ে, এই এ আই প্লাস বি জে দিয়ে। ঠিক আছে, ওকে, এটুকু বুঝছো কিনা, এবার বলো বুঝছো কিনা। আচ্ছা, মান বসানো বুঝিনি। আচ্ছা, মানটা এটা ম্যাথমেটিক্যাল যখন করতে যাবো তখন বুঝতে পারবো, এখন সমস্যা নাই। এই মানটা জাস্ট আমরা র্যান্ডমলি ধরে নিয়েছি, এ বি র্যান্ডমলি ধরে নিয়েছি আমরা মান। ঠিক আছে, তো এই এ আর বি এটার মান আমরা র্যান্ডম ধরে নিয়েছি, এটা কোনো ই নেই, চেঞ্জ নেই। কিন্তু দেখো এই এ আর বি এই মান বসানোটা, আচ্ছা এই দূরত্বটা আমরা জানি কিনা, ধরো এই বিন্দুটার একটা পয়েন্ট হচ্ছে 3,4, তার মানে এই এক্স অক্ষে থেকে যার সরণ কত 3, আর ওয়াই অক্ষ বরাবর সরণ কত 4। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স। তাহলে আমরা যদি এইটা দূরত্ব যোগ করতে যাই, তাহলে এইখানে একটা ভেক্টর দিয়ে দিতে পারি 3i, এটা হচ্ছে 4j। সো উই ক্যান রাইট পি 3 4, এটা হচ্ছে সেই আর। তাহলে ওপি ভেক্টরটা এটা কত হবে, 3i প্লাস 4j। বোঝা গেছে? এই যে দেখো আমি এখানে র্যান্ডমলি একটা মান ধরেছি এখানে। ঠিক আছে, ওকে, দেখো এবার আসো ত্রিমাত্রিক ব্যবস্থায়। যদি ত্রিমাত্রিক ব্যবস্থা হয়, তাহলে এইখানে ভেক্টরটার সাথে এই আই জে তার সাথে একটা কে থাকবে। ঠিক আছে, ধরো ত্রিমাত্রিক ব্যবস্থায় এই হচ্ছে একটা ভেক্টর। ত্রিমাত্রিক ব্যবস্থায় ছবিটা আঁকানোটা একটু টাফ,
আমি একটু লাল কালিতে আঁকাই, তাহলে বুঝতে এত সুবিধা হবে। ওকে, নীল। চলো নেক্সট টপিক প্লিজ। আচ্ছা চলো, এই যে আমরা ধরো এইটা হচ্ছে কি আমাদের সেই ভেক্টর, এটা ধরো পি, ঠিক আছে, আর এটা ধরো ও। তাহলে এইটার কি অবশ্যই এবার এক্স ওয়াই জেড তিনটা কোঅর্ডিনেটই থাকবে। এটা হচ্ছে এক্স, এটা ওয়াই, এটা জেড, এই তিনটা কোঅর্ডিনেট সিস্টেমই থাকবে। তাহলে আমরা বলতে পারি দেখো এই ও পি, তাহলে আগের বার আমাদের যখন দ্বিমাত্রিক ছিল তখন কি লিখছিলাম এক্স আই প্লাস ওয়াই জে, কিন্তু এখানে একটা কি থাকবে বা জেড আছে, তাই জেড ইন্টু কে, এটা যোগ হয়ে যাবে। এই হচ্ছে আমাদের অবস্থান ভেক্টর আই জে কে, প্রথম আমাদের আই জে কে এর অবতারণা। বোঝা গেছে? দেখো এটুকু বোঝা গেছে কিনা, ত্রিমাত্রিক ব্যবস্থাটা বোঝা গেছে কিনা? ত্রিমাত্রিক ব্যবস্থাটা বোঝা গেছে কিনা সবাই কমেন্ট করো। ওকে, ত্রিমাত্রিক ব্যবস্থাটা সবাই বুঝতে পারছো কিনা? ত্রিমাত্রিক ব্যবস্থা সবাই বুঝতে পারছো? আচ্ছা জি ভাইয়া বুঝছি। আচ্ছা ওকে, নেক্সট। ওকে, এবার আসো বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টরটা কি? এই যে বিপরীত ভেক্টর, কোন ভেক্টরের গুণাত্মক বিপরীতকে তার বিপরীত ভেক্টর বলা হয়। কই গেল? হ্যাঁ, এই হচ্ছে আমাদের গ্রিন। দেখো কোন ভেক্টরের বিপরীত ভেক্টরকে তার বিপরীত ভেক্টর বলা হয়। গুণাত্মক বিপরীত, একটা সংখ্যাকে আমরা দুই ভাবে বিপরীত করতে পারি। একটা হচ্ছে যোগাত্মক বিপরীত, ওকে, আরেকটা হচ্ছে গুণাত্মক। ওকে, হ্যাঁ ত্রিমাত্রিক চিত্রটা একবার বললে ভালো হতো। আচ্ছা, ত্রিমাত্রিক চিত্রটাই আঁকানোটা টাফ, সেই জন্য বলছি যে ত্রিমাত্রিক চিত্রটা যদি আবার বুঝতে হয় তাহলে আবার একটু ভিডিওটা রিভিউ করবা, ঠিক আছে? ভিডিও থাকবে গ্রুপে। 4J-টা কি? আচ্ছা 4J হলো, আমি ওখানে ধরেছি যে ওখানে 4i একটা 4J ভেক্টর আছে, 4 হলো তার মান, আর y অক্ষ বরাবর আছে, এইটা বোঝাতে আমরা j ইউজ করেছি। বোঝা গেছে? কোনো ভেক্টর x অক্ষ বরাবর আছে সেটা বোঝাতে আমরা i ইউজ করি, আর কোনো ভেক্টরের মান কত এটা বোঝাতে তার আগে আমরা abc বা ওই xyz ইউজ করি, ঠিক আছে? ওকে, এখন আসো একটা সংখ্যা দুই ভাবে বিপরীত করা যায়। এই যে সংখ্যাটা দুই ভাবে বিপরীত করা যায়, কি কি? একটা হচ্ছে যোগাত্মক বিপরীত, একটা হচ্ছে গুণাত্মক বিপরীত। ধরো তোমার কাছে একটা সংখ্যা আছে 5, তুমি একে বিপরীত করতে চাও, তুমি একে কত করতে পারো? -5, এইটাকে বলা হয় যোগাত্মক বিপরীত, ঠিক আছে? আরেকটা সংখ্যাকে তুমি করতে পারো 1/5, এটাকে বলা হয় গুণাত্মক বিপরীত, ঠিক আছে? একটা সংখ্যা আমরা দুই ভাবে বিপরীত করতে পারি, একটা হচ্ছে -5 যোগাত্মক বিপরীত, আর একটা হচ্ছে গুণাত্মক বিপরীত বা 1/5। এখন আমাদের এই ভেক্টরটা বিপরীত ভেক্টরটা কি বলছে যে এটা হচ্ছে গুণাত্মক বিপরীত, তার মানে কি আমাদের একটা ভেক্টর যদি হয় a, এটা হবে 5i, তাহলে আরেকটা ভেক্টর ধরো b, এটা হচ্ছে আছে 1/5i। i মানে কি একই দিতে হতে হবে, কিন্তু এই i হচ্ছে কি x অক্ষ বরাবর, এটা হচ্ছে x অক্ষ, এটাও হচ্ছে কি x অক্ষ বরাবর, ঠিক আছে? তাহলে এদের আমরা কি বলতে পারি, এই a ও b হলো
বিপ্রতীপ ভেক্টর। বোঝা গেছে? আচ্ছা, তোমাদের বঙ্কিম ভাই বলছে আরেকবার বলেন। আচ্ছা, মাইনাস দিয়ে যোগাত্মক বিপরীত কি হলো? আচ্ছা, যোগাত্মক মানে কি? যোগ বিয়োগ হচ্ছে পরস্পরের বিপরীত। আমরা বলতে পারি যোগের বিপরীত হচ্ছে বিয়োগ, বিয়োগের বিপরীত হচ্ছে যোগ। তো যদি কোনো সংখ্যার আগে প্লাস থাকে, তাকে বিপরীত করতে গেলে, যোগাত্মক বিপরীত করতে গেলে জাস্ট প্লাসটাকে মাইনাস করে দিব। এটা হচ্ছে যোগাত্মক বিপরীত। বোঝা গেছে? আরেকটা সংখ্যা ধরো আছে গুণ ভাগ। গুণের বিপরীত হচ্ছে ভাগ। যোগাত্মক বিপরীত একবার বললাম, এটা খেয়াল করো, হ্যাঁ। আর গুণের বিপরীত কি? ভাগ। এখন আমরা এই গুণের বিপরীতটা হচ্ছে ভাগ, তাহলে আমাদের ধরো একটা সংখ্যা আছে 5, একে যদি আমরা 1/5 করে দিই তাহলে সেটা হয়ে যাবে গুণাত্মক বিপরীত। মানে কি? 5 ছিল গুণ, এখন আমরা 5 করে দিয়েছি ভাগ। বোঝা গেছে? তাহলে সবাই দ্রুত বলো আমার এটা বোঝা গেছে কিনা। আর বিপরীত ভেক্টরের সংজ্ঞা হলো কোনো ভেক্টরের গুণাত্মক বিপরীত হতে হবে। ঠিক আছে? এখানে একটা ফলা আছে, এই গুণাত্মক বিপরীত হতে হবে। এটার একটা সুন্দর ইংলিশও আছে, সেটা হচ্ছে রিসিপ্রোকাল। রিসিপ্রোকাল ভেক্টর। বোঝা গেছে? আচ্ছা, দ্রুত কমেন্ট করো সবাই বোঝা গেছে কিনা। আচ্ছা, বিপরীত ভেক্টর কি করে ব্যবহার করব ভাইয়া? বিপরীত ভেক্টরটা কোনো ব্যবহার নেই, কিন্তু একটা প্রয়োগ বা একটা কথা আছে, এমসিকিউতে আসে অনেক সময়। এর খুব এমসিকিউতে আসে এগুলো। এই যে এখানে দেখো লেখা আছে বিপরীত ভেক্টর মূল ভেক্টরের দিকে অবস্থিত। কিভাবে বুঝলাম? এই আই যেদিকে, এই আইও সেদিকে। তাহলে দুটো ভেক্টর একই দিকে অবস্থিত হলে তাহলে এদের মধ্যবর্তী কোণ কত? 0। বোঝা গেছে? তাহলে ভেক্টরটা বুঝতে পারছো কিনা? তাহলে দেখো তো, এটা ভেক্টর মূল বিন্দুর দিকে অবস্থিত, কিন্তু এদের মান কি সেম? মান সেম নয়। তার মানে কি আমরা এদেরকে সদৃশ ভেক্টরও বলতে পারি। তার মানে আমি একটা কোশ্চেন লিখি, দেখো, সকল বিপ্রতীপ সদৃশ ভেক্টর হলেও সকল, তার মানে কি যোগের ওই ভেক্টরটা লাগবে না? না, যোগের ভেক্টরটা এখন লাগছে না, কিন্তু এমসিকিউতে আসলে অ্যান্সার করতে হবে। যোগের ভেক্টরটা লাগবে পরে, এখন লাগছে না। দেখো, সকল বিপ্রতীপ সদৃশ ভেক্টর হলো সকল সদৃশ বিপ্রতীপ ভেক্টর নয়। ঠিক আছে? সকল সদৃশ বিপ্রতীপ ভেক্টর নয়। কাজ থাকবে এই কোশ্চেনটা আমাকে ইনবক্স করা। ওকে? অনুধাবন, এটা অনুধাবন ইনবক্স মি। বোঝা গেছে? দেখো, সকল সদৃশ বিপ্রতীপ ভেক্টর নয়। ওকে, তাহলে দেখো দ্রুত এটুকু বোঝা গেছে কিনা। তাহলে আমরা আজকে ক্লাসটা এই পর্যন্ত শেষ করব। যদি এই পর্যন্ত বোঝাকে থাকে তাহলে আমরা আজকে ক্লাসটা এই পর্যন্ত শেষ করব। সবাই দ্রুত বলো। সবাই দ্রুত বলো, ক্লাস কি বোঝা গেছে আজকের? সবাই দ্রুত বলো, আজকে ক্লাসটা বোঝা গিয়েছে কিনা। সবাই দ্রুত কমেন্ট করো, যদি ওকে বলো তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকবে। কখন ইনবক্স করব ভাইয়া? তুমি যখন লিখে শেষ করবা পরবর্তী ফিজিক্স ক্লাসের আগে আমাকে ইনবক্স করলেই হচ্ছে। ঠিক আছে? তুমি যখন লিখে পারবা পরবর্তী ফিজিক্স ক্লাসের আগে আমাকে ইনবক্স করলেই হচ্ছে, সমস্যা নেই। ওকে সবাই,
তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। আর হ্যান্ড নোট অবশ্যই অবশ্যই আমাকে পিডিএফ না, আমাকে ইনবক্স করবে। আর আমি আমার এই ক্লাস স্লাইডগুলো পিডিএফ আকারে দিয়ে দিব। আমার এই ক্লাসের টাইটেলে 5 মিনিট পর এসে চেক করবে, দেখবে আমার এখানে টাইটেলে দেওয়া আছে পিডিএফ লিঙ্ক। ক্লাসগুলো অবশ্যই করে ফেলবে, জমে রাখবে না, ঠিক আছে? আমি ক্লাসের পিডিএফ লিঙ্ক এখানে দিয়ে দিব। ক্লাসের পিডিএফটা আমি দিয়ে দেবো এখানে। অবশ্যই অবশ্যই ক্লাস করে রাখবে, জমায় রাখবে না। বোঝা গেছে? ওকে, সবাই ভালো থাকো, তাহলে সুস্থ থাকো। ওকে।